ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর আজকে নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের এবং ভালো লাগবে। প্রতিটা মুহূর্ত এনজয় করবেন। আর আজকের এই এপিসোডটির নাম হচ্ছে জমের মন্ত্র। আপনারা সবাই জানেন যে আমাদের সামনেই এই এপিসোডটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এবং এই এপিসোডে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বেশ লম্বা একটা ঘটনা শোনাবো এবং তার সাথে একটা ছোট ঘটনাও থাকবে। সবকিছু মিলিয়ে আজকের সময় আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে একটা ঘটনা শোনাবো আপনাদের, যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাবিত আলম। একটু জানিয়ে রাখি, এটা সাবিত আলমের নিজের ঘটনা নয়। মূলত সাবিত আলম এবং সিফাত আলম তারা দুইজন আমাদের জন্য স্টোরি খুঁজে বের করেন, বিভিন্ন জায়গা থেকে স্টোরি সংগ্রহ করে পাঠিয়ে দেন আপনাদের জন্য। তেমনই একটি ঘটনা আমি পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি সাজ্জাদের এবং আমি সাজ্জাদ যেভাবে বলেছেন সেভাবেই পড়ছি। আমার আম্মি ভূত.com-এর একজন বড় ভক্ত। তিনি আমাকে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার কথা বলেছেন। ঘটনাটা তখনকার সময় যখন আমি খুব ছোট ছিলাম। আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে একটা অস্থির সিচুয়েশন বিরাজমান ছিল। আমরা ছোটরা কেউই ঠিক মতো বুঝতাম না যে আসলে কি হচ্ছে। শুধু এইটুকু জানতাম যে বাড়িতে কোনো একটা বড় সমস্যা হয়েছে বা হবে। আমার মামা চতুর্থবারের মতো বাবা হচ্ছিলেন সেই সময়, আর ওনার অনাগত সন্তানকে নিয়েই চলছিল মূল বিতর্ক। যদিও বাচ্চাটা আমাদের মামাতো ভাই ছিল, কিন্তু আমাদের কাউকে বাচ্চাটার মুখ দেখতে দেওয়া হচ্ছিল না। আমরা নতুন অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। মামার বাড়িতে 3 মেয়ের পর এটিই ছিল প্রথম ছেলে সন্তান। কিন্তু তা সত্ত্বেও সবার মুখে ছিল উদ্বেগ আর ভয়ের ছাপ। আজ সেই নবজাতকের এই ভয়ঙ্কর ঘটনাটাই আপনাদের বলবো, যা আমাদের সবার জীবনে এক গভীর ক্ষত তৈরি করেছিল। এই ঘটনা শুনে আপনারা বুঝবেন যে পুরাতন রীতি রেওয়াজ আমাদের ঠিক কোথায় নিয়ে হাজির করতে পারে। আমার মামাদের আদি বাড়ি ছিল রংপুরে। আমাদের নানি ছিলেন গ্রামের একজন বড় জমিদারের মেয়ে আর 3 ভাইয়ের একমাত্র আদরের বোন। বাবার কাছ থেকে ওনারা উত্তরাধিকার সূত্রে অনেক জমিজমা পেয়েছিলেন, যা দিয়ে ওনাদের গর্বের কোনো শেষ ছিল না। ওদিকে নানা উত্তরাধিকার সূত্রে এত সম্পদের মালিক না হলেও তিনি ছিলেন একজন শিক্ষিত চাকরিজীবী মানুষ। নানা আর নানির চিন্তা ভাবনায় আকাশ পাতাল পার্থক্য ছিল। নানি ছিলেন বেশ কঠোর স্বভাবের এবং পুরুষতান্ত্রিক মানসিকতার, কিন্তু দুর্ভাগ্যবশত নানি বারবার ছেলে সন্তানের আশা করলেও তার 5 জন মেয়ে হয়, আর তারপর থেকেই যেন দুর্ভাগ্য বাড়তে থাকে। নানি এমন কোনো মাজার বাকি রাখেননি যেখানে তিনি যাননি, মানত করেননি বা ছেলের জন্য দোয়া চাননি, যেন আল্লাহ নানির ইচ্ছা পূরণ করে একটা ছেলে সন্তান দান করেন। তিনি নিজের জমি জমা নিজের মেয়েদের মধ্যে ভাগ করে দিয়ে অন্যের হাতে তুলে দিতে একদমই রাজি ছিলেন না। ঠিক সেই সময়েই চাকরি সুবাদে নানা বদলি হয়ে যান রংপুর থেকে। তার বদলিটা ঢাকায় হলো এবং আমরা সবাই ঢাকায় কোনো একটা এলাকায় থাকতে শুরু করলাম। নানি শুধু রংপুরে নয়, ঢাকারও এমন কোনো জায়গা ছাড়েননি যেখানে ছেলের জন্য মানত করেননি। এমনই একদিন হয়তো আল্লাহর দয়া হলো আর আমার মামা পৃথিবীতে এলেন। বংশের প্রদীপকে পেয়ে নানির পা যেন মাটিতেই পড়ছিল না। মামার আদর যত্নে তিনি কোনো কমতি রাখেননি, তবে মামা তার বোনদের প্রতিও খুব যত্নশীল ছিলেন। ধীরে ধীরে তিনি একজন চরিত্রবান ও পরিশ্রমী মানুষ হিসেবে গড়ে উঠলেন। মেয়েদের বিয়ের পর নানি মামার বিয়ে দিলেন। আমার মা ছিলেন মামার সবচেয়ে বড় বোন। ওনার বোনেরা আম্মিকে মায়ের মতোই সম্মান করত। আমার আম্মি ছিলেন খুবই সহজ সরল শান্ত স্বভাবের মানুষ। বিয়ের 1 বছর পর মামার বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নিল। নানি নিজের নাতনিদের জন্মের পরে একেবারেই চুপ হয়ে গেলেন আর আমার মামিকে বললেন শাসিয়ে,
পরের বার ছেলে না হলে তোমার রক্ষা নেই। পরের বার হাসপাতালের নার্স যখন আবারও নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইরে এলেন, নানি বেঞ্চ থেকে এমনভাবে উঠে দাঁড়ালেন যেন তিনি সুখবরের অপেক্ষা করছিলেন এবং সেটাই এসেছে। কিন্তু নার্স যখন দ্বিতীয় সন্তান মেয়ে হয়েছে জানালেন, নানি মাটিতে বসে পড়লেন এবং রীতিমতো শোক পালন করতে শুরু করলেন। আম্মি তখন সেখানেই ছিলেন। নানির এই অবস্থা দেখে তিনি বললেন, আমি বুঝতেই পারছিলাম না যে ভাইকে অভিনন্দন জানাবো নাকি মায়ের জন্য কাঁদবো। এরপর নানির পক্ষ থেকে মামার উপরে চাপ আসতে শুরু করলো। তিনি বলতে লাগলেন, অন্য কোথাও বিয়ে করো, আমাকে আমার নাতির মুখ দেখাও। কিন্তু মামা রাজি ছিলেন না। তিনি বলতেন, আল্লাহ যা দিয়েছেন রহমত হিসেবেই দিয়েছেন, ভাগ্যে যা লেখা আছে তাই হবে, আর আমার স্ত্রী সায়রাই আমার জন্য তৃতীয়বার মা হবে, আমি আল্লাহর কাছ থেকে রহম পাবো। মামি তৃতীয়বার গর্ভবতী হওয়ার পর নানি উঠতে বসতে মামিকে অনেক কটু কথা শোনাতেন, তার খাওয়া দাওয়ার উপরে কড়া নজর রাখতেন, আর কে জানে কি কি সব খেতে দিতেন। প্রায়ই মামির শরীর খারাপ থাকতো। তৃতীয় মেয়েটা অনেক কষ্ট করেই পৃথিবীতে এলো। বাচ্চা নিয়ে বাসায় আসতেই নানি সায়রা মামিকে দাঁড় করিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। নানি নানার মৃত্যুর পর পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। আগে নানাও কিছুটা সামলে নিতেন, কিন্তু এখন আর নয়। নানি বলতেন, আমার জমি আমার ছেলের নামে, এখন আমার ছেলে কি এই মেয়েদের উত্তরাধিকার হিসেবে আমার জমি দিয়ে দিবে? এটা আমি হতে দেব না। আমার মামা, যিনি নিজের মায়ের আদেশ মানতে মানতে ক্লান্ত, তিনি যেভাবেই হোক সায়রা মামিকে ঘরে ফিরিয়ে আনলেন। সবাই নানিকে বুঝাতে চাইলেন, কিন্তু নানি সরাসরি মামিকে তালাক দেওয়ার হুমকি দিচ্ছিলেন। সায়রা মামির পরিবার বলতে আর কেউ ছিল না। উনি ছিলেন একেবারে অনাথ। উনি কাঁদতেন আর বলতেন, যদি এমন হয় তাহলে তিনি বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন। কিন্তু এই ঘটনার পর থেকে নানি অত্যাচার করতে কোনো কসরত বাকি রাখেননি। মামির ওপর বাসার সমস্ত কাজ উনি চাপিয়ে দিতে লাগলেন। নানি কোনোভাবেই কোনো কাজের লোক বাড়িতে রাখতেন না। মামা ছিলেন সায়রা মামির ঢাল, না হলে নানি ওনাকে এতদিনে তাড়িয়ে বের করে দিতেন। নানির বাড়ির কাছেই আমাদেরও বাড়ি ছিল। আমাদের একটা ছোট খালা, যিনি ঢাকাতেই থাকতেন, তিনি আমাদের থেকে বেশ দূরে ছিলেন। আজও মনে আছে, আমার বয়স তখন 10 বছর ছিল। সায়রা মামি অনেক সময় মায়ের কাছে আসা যাওয়া করতেন। সব বোনেরা মাকে ভালো করেই চিনত, আর বিশেষ করে আমার মা সায়রা মামির খুব পছন্দের ছিলেন। ছোট খালা যখন বাড়িতে আসতেন তখন আমাদের বাড়িতেই থাকতেন। সায়রা মামির মাথায় ছেলে সন্তানের জন্য একটা উন্মাদনা চেপে বসেছিল। যে কোনো মূল্যে ওনার একটা ছেলে সন্তান চাই। উনি ভালো করেই জানতেন যে নানি পরের বার ছেলে না হলে ওনাকে হয়তো ছুঁড়ে ফেলে দেবেন, কারণ নানি নিজের নাতনিদের দিকে ফিরেও তাকাতেন না। আমার মামার নাম ছিল হাসিম। হাসিমের মা ডাক শুনলেই নানির মন শান্তিতে ভরে যেত। আর ছেলে সন্তান পাওয়াটা এখন সায়রা মামিরও একটা জেদ হয়ে দাঁড়িয়েছিল। নানি ইচ্ছে করেই বাইরে থেকে জিনিসপত্র আনতেন না, মামিকেই সব করতে হতো। একদিন বাজারে যাবার সময় মামির চোখে পড়ল দেয়ালে সাঁটানো একটা বিজ্ঞাপন, যেখানে লেখা ছিল, সবকিছু আপনার পায়ের নিচে, ইচ্ছে মতো বিয়ে, সন্তান লাভ, নারীদের জন্য বিশেষ তদবির। মামির মনে তখন কেমন যেন এক শয়তান বাসা বাঁধল। তিনি বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গে কলম আর কাগজ বের করে নিলেন ঠিকানাটা লিখে নিতে। সারাদিন মামি নিজের সঙ্গে যুদ্ধ করছিলেন এই ভেবে যে উনি এখন কি করবেন। যদি কিছু টাকা খরচ করে কোনো তাবিজ বা আমল করে ছেলে পাওয়া যায় তাতে ক্ষতি কি? কিন্তু তিনি কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ওনার ভেতরে একটা দ্বন্দ্ব চলছিল। তিনি আমাদের বংশের মেয়েদের সম্মানের ব্যাপারে ভালোভাবেই অবগত ছিলেন। তিনি জানতেন যতক্ষণ না ওনার ছেলে হচ্ছে ততক্ষণ এই বাড়িতে ওনার জায়গা শক্ত হবে না। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে নানির চিৎকার শোনা গেল। নানি মামির মেজো মেয়ের হাত থেকে পানি পড়ে যাওয়ায় খুব রেগে গিয়েছিলেন, আর বাচ্চা মেয়েটাকে নানাভাবে বকাবকি করছিলেন। মামি ভাবলেন, যেহেতু তার নিজের কোনো ভাই নেই, তাই নানি তার উপরে এত প্রভাব খাটাতে পারছেন, আর এখন আর মেয়েদের জন্য একটা রক্ষাকর্তা দরকার। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে পরের দিন সকালে বাচ্চাদের স্কুল থেকে আনার নাম করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন এবং ওই ঠিকানায় পৌঁছাবেন। পরের দিন সেই তান্ত্রিকের ঠিকানায় পৌঁছানোর পরেই সেই তান্ত্রিক মামিকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজেই জানিয়ে দিলেন যে মামি তার কোন সমস্যা সমাধানের জন্য
তার কাছে এসেছে। তারপর তিনি বললেন, তুমি ঠিক জায়গায় এসেছ। কাজটা বেশ খরচ সাপেক্ষ এবং নিয়ম কানুন খুব কঠোরভাবে পালন করতে হবে, কিন্তু আমি নিশ্চিত করে বলছি এবার তোমার ছেলে হবেই। মামি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এর পরের দিন সেই তান্ত্রিক মামিকে আবার আসতে বললেন। মামি পরের দিন আবার সেই জায়গায় পৌঁছালেন। তখন সেই তান্ত্রিক পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে কালো জাদু ছাড়া আর কোনো উপায় নেই যা তাকে এই কাজে সফলতা এনে দিতে পারে, কিন্তু এর জন্য আমার বংশের নবম সন্তানকে লাগবে, যার রক্ত এই কাজের জন্য প্রয়োজন পড়বে। ঠিক সেই সময় আমার সবচেয়ে ছোট খালার ছেলে জন্ম নিয়েছিল এবং খালা তখন আমাদের বাড়িতেই থাকতেন। মামি বললেন, হ্যাঁ, নবম সন্তান তো আছে। তখন তান্ত্রিক বললেন, এই আমল 3 সপ্তাহ ধরে চলবে, আর প্রতি সপ্তাহে একবার ওই বাচ্চাটাকে এখানে নিয়ে আসা আবশ্যক। আমি বাচ্চার তাজা রক্ত ব্যবহার করে তোমার জন্য একটা বিশেষ মন্ত্র পড়া জিনিস তৈরি করে খাওয়াবো, কিন্তু বাচ্চাটাকে এখানে আনা খুবই জরুরি। রক্ত কখন কত পরিমাণে নিতে হবে সেটা আমি ঠিক করব, আর বাচ্চার জন্মের পর প্রথম পরানো জামাটা যেটা ধোয়া হয়নি এবং বাচ্চার শরীরের ছোঁয়া লেগে আছে সেটা সবার আগে আমাদের কাছে নিয়ে আসতে হবে। এসব কাজ করার আগেই তিনি একটা বড় অঙ্কের টাকা দাবি করলেন। মামির জন্য টাকা জোগাড় করাটা কোনো কঠিন কাজ ছিল না, যদিও মামির কাছে খুব বেশি কিছু ছিল না, কেবল মামার দেয়া কিছু গয়না। এছাড়া মামি প্রতি মাসে খরচের টাকা একটা জায়গায় সরিয়ে আলাদা করে রাখতেন, অর্থাৎ একটা অংশ জমা করতেন। সমস্যা টাকা নিয়ে ছিল না, সমস্যা ছিল বাচ্চাটাকে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার ব্যাপারটায়। মামি মামাকে বললেন, ছোট আপা সারাদিন ঘরে বসে থাকে, আমার খুব ইচ্ছা করে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে। আমি যদি ওদের বাসায় যাই প্রতিদিন, কোনো সমস্যা? মামা বুঝলেন নানির জেদের কারণে সায়রা মামির মনে ছেলের জন্য আকাঙ্ক্ষা বাড়ছে, হয়তো এভাবেই সে নিজের মনকে শান্ত করতে চায়। মামা অনুমতি দিলেন। এখন সায়রা মামি প্রতিদিন আমাদের বাড়িতে এসে বাচ্চাটার সাথে খেলতেন। আমার আম্মু নিজের হাতে সব কাজ করতেন, আর পুরো ঘরের দায়িত্বের পাশাপাশি ছোট খালা ও আমাদের সবার দেখভাল করতেন। বাচ্চার বেশিরভাগ যত্ন মামিই করতেন। ছোট খালাও মামিকে বাচ্চার জন্য মন খুলে দোয়া করতে বলতেন। পরদিন মামি বাচ্চার কাপড় ধুতে ধুতে ছোট খালাকে বললেন, বাচ্চাটা যে প্রথম কাপড়টা পরেছিল ওটা আমাকে দাও, আমি ধুয়ে দিই। ছোট খালা কাপড়টা দিয়ে দিলে মামি সেটা নিজের কাপড়ের মধ্যে লুকিয়ে রাখলেন এবং সেই কাপড়টা সেই তান্ত্রিকের কাছে পৌঁছে দিলেন। তান্ত্রিক কাঙ্ক্ষিত টাকা পেয়ে আর ওই বাচ্চাটার প্রথম জামাটা পেয়ে খুব খুশি হলেন। তান্ত্রিক বাচ্চার জামার কিছু সুতো ছিঁড়ে আলাদা করে রাখলেন, আর তারপর জামাটা মামিকে ফেরত দিয়ে দিলেন। মামি সেই সুতোগুলো আবার বাচ্চার জামায় লাগিয়ে দিলেন সেলাই করে, আর এভাবে কারো মনে মামির ওপর কোনো সন্দেহ তৈরি হলো না। এদিকে নানি বাড়িতে কানাঘোষা করতে শুরু করলেন। তিনি ভাবছিলেন মামি এত বেশি সময় কেন তার মেয়ের বাড়িতে থাকে, কিন্তু এবার মামি সেই কথার কোনো গুরুত্বই দিল না, কারণ ওনার উদ্দেশ্য ছিল ভিন্ন। নানির আচরণে বিরক্ত হয়ে মাঝে মাঝে মামাও আমাদের বাড়িতে চলে আসতেন, আর বাচ্চাটা বেশিরভাগ সময় মামির কাছেই থাকতো। কিন্তু মূল বিষয়টা ছিল সেই তান্ত্রিক বাচ্চাটাকে যে নিয়ে যেতে বলেছিলেন সেটা নিয়ে, আর মামি কোনোভাবেই সেটা করতে পারছিলেন না। তখন সেই বাবা মামিকে বাচ্চাটার শরীর কেটে রক্ত রুমালে লাগিয়ে 1 ঘন্টার মধ্যে তার কাছে নিয়ে আসতে বললেন, আর জানালেন যে তিনি মামির জন্য সবকিছু একটু অন্যভাবে করবেন। এবার মামি গোসল করানোর ছলে মাঝে মাঝে ব্লেড দিয়ে শিশুটির কোমর বা পায়ে হালকা করে কেটে রক্ত রুমালে মাখাতেন। যতক্ষণ না রক্ত পড়া বন্ধ হতো তিনি গোসলখানায় থাকতেন। তারপর সেই রুমাল নিয়ে 1 ঘন্টার মধ্যে তান্ত্রিকের কাছে পৌঁছে দিতেন, আর তান্ত্রিক সেই কাপড়ে লেগে থাকা রক্তের দাগগুলো কয়লার ওপর রেখে কি সব করে জ্বালাতেন, আর সেই ছাই থেকে মামির জন্য ওষুধ বানাতেন। তিনি বলতেন, এই ছাইটা সামান্য পরিমাণে বাচ্চার জিহ্বায় পরের বার কাটার আগে লাগিয়ে দিও। এই রিচুয়ালটা 3 বার করতে হবে। কারো মনে কোনো সন্দেহ ছিল না, কারণ বাচ্চাটা সায়রা মামির কাছেই থাকতো, আর সে তখন খুব ছোট ছিল, যা সায়রা মামির জন্য একটা প্লাস পয়েন্ট। আর বাচ্চাটা কাউকে কিছু বলতেও পারবে না। কিন্তু ওই ছাই খাওয়ানোর কারণে বাচ্চার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ছোট খালা এখন বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে নিলেন
বাচ্চার গায়ে ছোট ছোট ক্ষতের দাগ দেখে তিনি অবাক হলেন, কিন্তু বাচ্চার অসুস্থতার কারণে তিনি বিষয়টাকে তেমন গুরুত্ব দিলেন না। তিনি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করলেন, কিন্তু বাচ্চার অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো। অন্যদিকে সাইরা মামি একটা বিশেষ সময়ে মামাকে সেই ছাই মেশানো খাবার খাওয়াতে শুরু করলেন এবং একটা বড় তাবিজ তাদের শোবার ঘরে ঝুলিয়ে দিলেন। মামাকে উনি বলতেন, এটা আমাদের রক্ষা করবে। কয়েকদিনের মধ্যেই মামি আবার গর্ভবতী হলেন, কিন্তু এবারের গর্ভধারণের ব্যাপারটা ছিল ভীষণ রকমের আনন্দের। মামা অবাক হয়ে বললেন, ও নিজের ঠোঁটকে 2 ভাগে ভাগ করে দিয়েছিল। সেখান দিয়ে ছেলেটার ভাঙা দাঁত পরিষ্কার দেখা যেত, যা তার চেহারাকে আরো ভয়ানক বানিয়ে দিয়েছিল। তাকে কোনোভাবেই মানুষের সন্তান বলে মনে হতো না। সেই অদ্ভুত অবস্থায় মামির স্বপ্নে আসতো আর অদ্ভুত এক হাসি দিয়ে তাকিয়ে থাকতো। কখনো কখনো মামির দিকে আঙুল দেখিয়ে জোরে জোরে হাসতো, যেন উপহাস করছে। মামি প্রথমে কাউকে কিছু বলেনি, নিজে এই ধরনের স্বপ্ন দেখে ভয়ে আঁতকে উঠত। কিন্তু যখন বাচ্চাটা মামির দিকে আঙুল তুলে হাসাহাসি করছে, মামি তখন স্বপ্নের মধ্যেই চিৎকার করে ভয় পাওয়া শুরু করলো। সেই স্বপ্ন তার ওপর এবং তার মানসিক অবস্থার ওপর ভীষণ প্রভাব ফেলছিল। অন্যদিকে মামার অবস্থাও খারাপ হতে লাগলো। তিনি বলতেন, আমার সাথে কেউ একজন আছে বলে মনে হয়। আমি যখন হাঁটাচলা করি তখন সে আমার পেছনে থাকে, আমাকে মাঝে মাঝে ধাক্কাও দেয়। নানি ছেলের এমন অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি গ্রাম থেকে লোক আনিয়ে ঝাড়ফুঁক করানো শুরু করলেন, কিন্তু মামার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তার চলাফেরা করাটাই কঠিন হয়ে উঠল। এদিকে মামার কাজকর্মও ক্ষতিগ্রস্ত হচ্ছিল, আর ঘরে এক ধরনের অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হচ্ছিল। বাচ্চারাও কেমন যেন এক অজানা ভয়ে সারাক্ষণ সিঁটিয়ে থাকত। মায়ের অসুস্থ অবস্থা আর বাবার এই পরিস্থিতি দেখে বাচ্চাদের নিষ্পাপ মন আর সহ্য করতে পারছিল না। ঠিক তখনই মামির অবস্থাও অদ্ভুত হয়ে গেল। কোনো এক অশুভ শক্তি যেন মামিকে নিয়ন্ত্রণ করতে লাগলো। অন্যদিকে খালার বাচ্চার অবস্থা আরও খারাপ হয়ে গেল। একের পর এক পরীক্ষা করাতে করাতে সবাই ক্লান্ত হয়ে পড়ল। শেষমেশ বাচ্চাটা রক্ত বমি করতে শুরু করলো। ডাক্তার বললেন, এটা এক ধরনের চর্মরোগ। আম্মি আর খালা দুজনেই খালার বাচ্চার সেবা যত্নে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবেই সাইরা মামির 7 মাস পূর্ণ হলো, আর এবার সেই তান্ত্রিকের পক্ষ থেকে ডাক্তার দেখানোর অনুমতি মিলল। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। 7 মাস শুরু হতেই যে বাচ্চাটা মামিকে স্বপ্নে দেখা দিত, সে এখন বাস্তবেও ওনার সামনে দেখা দিতে লাগলো। মামি যেখানেই যেতেন সে সঙ্গে থাকতো। ঘরে মেয়েদের জন্য একটা দোলনা বাঁধা ছিল। সেই দোলনা প্রায়ই নিজে থেকে নড়ত, কখনো হালকাভাবে, কখনো এত দ্রুত নড়াচড়া করত যে মেয়েরা দোলনায় বসতে সাহস পেত না। কিন্তু মামি দেখতেন সেই স্বপ্নের বাচ্চাটাই ওই দোলনায় বসে জোরে জোরে দোল খাচ্ছে, যা মামি ছাড়া আর কেউ দেখতে পেত না। সেই বাচ্চাটা মামার কাছে গিয়ে বসত আর ওনার শরীরে হাত বোলাতো। যেখানেই সে হাত রাখত, মামা যন্ত্রণায় ছটফট করে উঠতেন। সেখানেই তিনি তীব্র যন্ত্রণা অনুভব করতেন। মামার চোখে কিছু দেখতে পেতেন না, কিন্তু মামি চিৎকার করে বলতেন, ও তোমাকে কষ্ট দিচ্ছে। তারপর মামি নিজেই কাঁদতে শুরু করতেন, কারণ তিনি এতদিন ধরে স্বপ্নে তাকেই দেখে আসছিলেন। মামি ভালো করেই জানতেন যে এটা কালো জাদুর ফল। এই সেই শয়তান যে তার বংশে ঢুকতে চাইছে এবং মামাও তাকে কষ্ট দিচ্ছে। মামি কাঁদতেন আর বলতেন, এখনো তো এই পৃথিবীতে আসেনি, তাতে এই অবস্থা। যদিও আসে তাহলে কি হবে? মামির মানসিক অবস্থা ক্রমশ আরো খারাপ হয়ে যাচ্ছিল। উনি এতটাই দুর্বল আর ক্লান্ত হয়ে পড়েছিলেন যে সেই অনাগত শিশু থেকে মুক্তি পাওয়ার কথা ভাবতে শুরু করলেন। অন্যদিকে যেই তান্ত্রিকের কাছে মামি যেতেন, তার এক শিষ্য মামিকে নিজের জালে ফাঁসাতে চাইছিল, কিন্তু মামি কোনোভাবেই তার কাছে হার মানতে রাজি ছিলেন না। একদিন সে প্রতিশোধ নেয়ার জন্য মামাকে মামির কিছু ছবি পাঠিয়ে দিল, যেগুলো সেই বাবার দরবারে বসার সময় তোলা।
ছবির নিচে লেখা ছিল, তোমার হবু সন্তান আমার গুরুর কালো জাদু ছাড়া আর কিছুই নয়, আর যা কিছু হবে তা শয়তানের বংশ ছাড়া কিছু হবে না। মামা যখন এসব জানতে পারলেন তখন ওনার পায়ের তলার মাটি সরে গেল। তিনি বুঝতে পারলেন শুরুতে মামি কিভাবে ছেলে হওয়ার ব্যাপারে এত নিশ্চিত ছিলেন, আর এখন সে কাকে এত ভয় পায়। নানি তখন রংপুরে গিয়েছিলেন। মামা বাড়ি এসে মামির সামনে ছবিগুলো ছুঁড়ে ফেললেন। মামির সত্যিটা স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এছাড়া তিনি এই বোঝা বয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি সবকিছু মামাকে বলে দিলেন। মামা কেবল নিজেকেই দোষারোপ করতে লাগলেন, ভাবতে লাগলেন তার এমন কি পাপ ছিল যে তাকে এই দিন দেখতে হলো। কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। মামির কানেও এখন অত্যন্ত অশুভ কণ্ঠস্বর শোনা যেতে লাগলো, আমি আসছি, প্রস্তুত থাকো। মামা ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন শিশুর ওজন এখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। মামা বুঝে গিয়েছিলেন এই বাচ্চাটার অরিজিন আসলে কি। মামা ডাক্তারকে বললেন এই শিশুকে তারা পৃথিবীতে আনতে চান না। ডাক্তার চিৎকার করে বললেন, আমি পুলিশে মামলা করব আপনার বিরুদ্ধে। এমন কথা আপনি ভাবতেও পারলেন? এরপর মামা আরেকজন দায়ীর সঙ্গে কথা বললেন। তিনি বললেন, আপনি কি পাগল? কোনোভাবে কোনো কাজ না হওয়ার ফলে ক্লান্ত হয়ে দুজনে ওই তান্ত্রিকের কাছে গেলেন। সব শুনে তান্ত্রিক বলল, এটা তো কাজ করার আগে ভাবা উচিত ছিল, এখন আর কিছু করা যাবে না। মামা অনেক মিনতি করে বললেন, বাবা আমাদের বড় ভুল হয়ে গেছে, কাজ তো আপনিই করেছেন, সুতরাং আপনি এর একটা ব্যবস্থা করুন, টাকা লাগে নিন, কিন্তু এই ছেলেটার হাত থেকে আমাদের বাঁচান। মামার কথার উত্তরে ওই বাবা বলেছিলেন, বলি ছাড়া কোনো উপায় নেই, এটা শয়তানের সন্তান। এরপর মামির দিকে তাকিয়ে তান্ত্রিক বললেন, একে যদি পেছন থেকে ছাড়াতে চাও তাহলে সে তোমার জীবন নিয়ে যাবে। মামি বললেন, আমার জীবন নিয়ে নিক, বাকিদের তো শান্তি হবে। এরপর তান্ত্রিক হাসলো আর বলল, তোমার মধ্যে এখন আর কি বা বাকি আছে যে শয়তান নেবে? ওদের তো একই রক্ত লাগে, যেই বাচ্চার রক্ত তুমি এনে দিতে সেই বাচ্চার বলি দাও। এই কথা শুনে মামা রেগে উঠলেন, আপনার কি মাথা খারাপ হয়েছে? নিজের ঘর বাঁচাতে আমি আমার বোনের বাচ্চাকে আগুনে ছুঁড়ে ফেলবো? তারপর মামা মামিকে নিয়ে সেখান থেকে চলে এলেন। মামার আর কোনো উপায় ছিল না, তাই তিনি আমার আম্মিকে অর্থাৎ নিজের বড় বোনকে সবকিছু বিশ্বাস করে বলে দিলেন। আমি তখন সব কথা শুনে মাথা ধরে বসে পড়লেন। সেই সময় বাড়িতে কোরআন খতম করানো হলো, আর মামির অবস্থা এমন ছিল যে ওনার ওপর যেন রুকাইয়া করা হচ্ছে। যতবার বাড়িতে তেলাওয়াতের আওয়াজ উঠত মামি নিজেকে মারতেন। সেই শয়তানের বাচ্চাটাও মামিকে যন্ত্রণা দিত আর বলতো, এই তেলাওয়াতের আওয়াজটা বন্ধ কর। মামি একদম সহ্য করতে পারতেন না। আমি মাঝে মাঝে মামিকে শান্ত করার চেষ্টা করতেন, কখনো দরজা বন্ধ করতেন আর মামিকে বলতেন, একটু ধৈর্য ধরো, সহ্য করো, এই পরিস্থিতি তুমি নিজেই তৈরি করেছো, এখন এটা পারও করতে হবে তোমাকে। সাইরা মামি কান্নাকাটি করে খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিলেন। আস্তে আস্তে উনি সবার কাছে ক্ষমা চেয়েছিলেন। সেই দিনগুলোতে প্রতিদিন নতুন কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকতো, কত আর কি বলবো। এবার নানি ফিরে এসেছেন। তিনি এসবের কিছুই জানতেন না, আর তখনই বাচ্চার জন্মের সময় এসে গেল। নানির নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যখন তিনি একই হাসপাতালে শুনলেন যে নাতি সুস্থভাবে জন্ম নিয়েছে। মামি, মামা, আম্মি সবার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নানি সবার কাছে গিয়ে বললেন, যখন খুশি হওয়ার সময় এসেছে তখন তোমরা মরা মুখ নিয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? মামি যখন নবজাতককে দেখলেন তখন উনি আঁতকে উঠলেন, কারণ নবজাতকের চেহারা ছিল স্বপ্নে আসা সেই শয়তানের ছেলের মতোই। সে এক অদ্ভুত দৃশ্য। ডাক্তার, নার্স সবাই শিশুটিকে দেখে একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। তারপর মায়ের মন শান্ত করার জন্য ডাক্তার আর নার্স বলল, এখন তো প্লাস্টিক সার্জারি করে সব ঠিক করে ফেলা যায়, সমস্যা নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, একবার ভাবুন তো, আল্লাহ আপনাকে এইরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলেছে,
সবাই উদ্বিগ্ন, কিন্তু কেউ জানত না আসল ঘটনা কি। নানি শিশুটিকে দেখে প্রথমে কিছুক্ষণ চুপচাপ শুধু তাকিয়ে রইলেন। তারপর মামার দিকে মুখ ঘুরিয়ে বললেন, ছেলে তো, বড় হলে দাঁড়িগো ফুটলে সব ঢেকে যাবে। উনি বাচ্চাটিকে কোলে নিতে চাইলেন, কিন্তু বাচ্চার ওজন এত ভারী দেখে বেশ অস্বস্তিতে পড়লেন। আমরা বাচ্চারা মামার ছেলেকে দেখতে চাইলাম, কিন্তু আমাদের কাউকেই বাচ্চার মুখ দেখানো হলো না। আমাদের বলা হলো যে বাচ্চা অসুস্থ, এখন একটু দূরে থাকতে হবে। মামি বাড়ি এলেন সেই রাতে। আজও আমার মনে আছে তীব্র বৃষ্টি হচ্ছিল। মামির তখন খুব খারাপ অবস্থা। বাচ্চার দেখাশোনা কারা করবে? আম্মি মামিকে দেখাশোনা করছিলেন। সেই সময় নানি তার উত্তরাধিকারীকে নিয়ে নিজের ঘরে গেলেন। মামির কাছে আম্মি ছিলেন। ভোরে ফজরের সময় আম্মি উঠে এসে দেখলেন ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। নানি তো কখনো বাচ্চাদের দেখাশোনা করতেন না, তাহলে তিনি কিভাবে ওই বাচ্চাটাকে নিয়ে এতক্ষণ ধরে বসে আছেন? আর নবজাতক এত চুপচাপই বা আছে কিভাবে? যাই হোক, আম্মু দরজা খুলতেই সবাই ভয়ে চিৎকার দিয়ে উঠল। বাচ্চাটা বিছানার এক পাশে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল, আর নানি অর্ধেক বিছানায় আর অর্ধেক মাটিতে পড়ে আছেন। তার চোখগুলো কোটর থেকে বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু তার মৃত্যু কেন হলো তা কেউ বুঝতে পারছিল না। এভাবেই নানি এক অদ্ভুত মৃত্যুর শিকার হলেন। ওনার মৃত্যুর পেছনে কি রহস্য আছে তা নিয়ে সবাই কানাঘুষা করতে লাগলো। দেখো দেখো, নাতি নাতি করে জীবনটা কাটিয়ে দিলেন। এখন নাতির মুখ দেখে নিজেও চলে গেলেন। কারো কারো উত্তর ছিল না, কেউ কিছু বলতে পারছিল না। এরপর মামা সেই তান্ত্রিকের কাছে গেলেন। মামা তখন বুঝতে পারছিলেন যে নানির মৃত্যু কার কারণে হয়েছে। তখন সেই তান্ত্রিককে তিনি বললেন, এই বাচ্চা আস্তে আস্তে সব কেড়ে নেবে, তারপর আবার ফিরে আসবে। মামা বললেন, এর সমাধান কি? তোদের জান ছাড়ার বদলে সে রক্ত চায়। মামা এসব শুনে চুপচাপ বাড়ি ফিরলেন এবং সেই রাতেই নিজেকে এক ঘরে তালা বন্ধ করে ফেললেন। আম্মির ভাষ্যমতে মামা ঘর থেকে বের হতেন না, আর ভেতর থেকে মামার জোরে জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। রাত ৩টার দিকে মামার ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, যেন কেউ মারছে। আম্মি বারবার দরজায় নক করলেন, কিন্তু কেউ দরজা খুলল না। মামার ৩ মেয়ে আলাদা ঘরে ঘুমাচ্ছিল। আম্মি ছোট খালাকে বললেন, তোরা রংপুর চলে যা কিছুদিনের জন্য। কারণ আম্মির ভয় ছিল খালার ছেলেটাকে নিয়ে। খালা বারবার জিজ্ঞেস করছিল, কেন রংপুর যাবেন উনি? কিন্তু আম্মি কাউকে কিছু বললেন না। সকালে ফজরের সময় থেকে শব্দ আসা বন্ধ হয়ে গেল। দরজা খুলে গেল। মামা নিজেই বেহুশ হয়ে বিছানায় পড়েছিল, আর মাথার কাছে কোরআন শরীফ রাখা ছিল, আর আম্মি সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। তারপর ফজরের পর জ্ঞান ফিরে আসতেই মামা ঘর থেকে বেরিয়ে এলেন। উনি ছিলেন ঘামে ভেজা আর ক্লান্ত, হাতে স্লিপ গুটিয়ে হাঁটছিলেন। আম্মু ছুটে গিয়ে মামার পাশে গেলেন। মামার সোজা মুখ নিয়ে জিজ্ঞেস করলেন, ওই বাচ্চাটা কোথায়? আম্মি বললেন, সাইরের সাথে অন্য বিছানায়। কিন্তু যখন মামা মামির ঘরের দিকে গেলেন তখন বাচ্চাটা বিছানায় ছিল না। আমি অবাক হয়ে গেলেন। বাড়িতে আর কেউ ছিল না। পুরো বাড়ি খুঁজেও বাচ্চাটাকে কোথাও পাওয়া গেল না। আমরা ছোটরা সবাই চুপচাপ ঘরের এক কোণে বসেছিলাম। হঠাৎ আম্মির চিৎকারে গোটা ঘর গুঞ্জরিত হয়ে উঠল। মামার ছোট মেয়ে বিছানায় মৃত অবস্থায় পড়েছিল। ডাক্তারের ভাষ্য মতে ভোর রাতের আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওই শয়তানি বাচ্চাটা এরপর আর কখনো ফিরে আসলো না। ওর তাজা রক্তের দরকার ছিল, আর ও সেটা নিয়ে গেছে। আমরা তো ওর মুখটাও দেখিনি। মামা ওই রাতে কি পড়েছিল জানি না। আম্মি বারবার মামাকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু মামা আর কাউকে কিছু বলেননি। মামির মুখে যেন তালা লেগে গেল। উনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। খালার ছেলের স্বাস্থ্যের অবস্থা ওই দিনের পর থেকে ধীরে ধীরে ভালো হতে লাগলো। রহমত মামাও সুস্থ হয়ে গিয়েছিলেন। এই ঘটনা ঘটার পর তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। আমার আম্মি মামার 2 মেয়েকে নিজের কাছে রেখে দিয়েছিলেন, কারণ মামির অবস্থা তখনও খারাপ ছিল। আম্মি বলতেন মামি নিজেই তার এই অবস্থার জন্য দায়ী। মামা তারপর সেই জমিগুলো, যেগুলো কলহের মূল কারণ ছিল, সেগুলো বিক্রি করে দিলেন। পুরো টাকাটা তিনি নিজের বাচ্চাদের ভালো পড়াশোনা করানোর জন্য খরচ করলেন। এরপর 2023 সালে তাদের বিদেশ পাঠিয়ে দিলেন। আজ উভয়েই বিদেশে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। মামা বলতেন, আমি এই রীতিটা শেষ করব। এই রীতি যে ছেলেরাই আসল উত্তরাধিকারী। এই জমি, এই সম্পদ
সব কলহ আর অপরাধের কারণ ছাড়া আর কিছুই না। এই ঘটনার 2 থেকে 3 বছর অবধি মামি জীবিত ছিলেন, কিন্তু খুব খারাপ অবস্থায় তার মৃত্যু হয়েছিল। তার নাক থেকে সবসময় রক্ত ঝরত এবং এটার কারণ কোনো ডাক্তারই খুঁজে পাচ্ছিলেন না। আমার মামা আমাদের বাড়িতেই বাকি জীবন কাটাচ্ছেন। তিনি এখনো জীবিত। উনি এখন শুধু নিজের মেয়েদেরকেই দেখেন, বাঁচেন। ওদের খুশি মামার আসল খুশি। নানির জেদ আর এই পুরনো রেওয়াজের কারণে মামার হাসি খুশি সংসার 15 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। 15 বছর আগে আমার বয়স ছিল 10, এখন আমি 25 বছরের যুবক। সব মনে না থাকায় আম্মির কাছ থেকে শুনে আপনাকে ঘটনাটা পাঠালাম। এই বলে সাজ্জাদ ভাই ওনার ঘটনা শেষ করেছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। আশা করছি এনজয় করেছেন বলে সাবিতা আলম শেষ করেছেন তার ঘটনা। যারা শুনলেন আশা করব তাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এই ঘটনাটি শেয়ার করুন, এই লিঙ্কটি শেয়ার করুন আপনার ফেসবুক থেকে, আপনার ইউটিউব বা যেখান থেকে ইচ্ছা আপনি করুন, এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন। ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ঢাকায় পুরাটাই এখনো এই 2025 চলতেছে, এখনো অনেক ভুতুরে। কিছু কিছু স্পট আছে ওইখানে এখনো রাতে কেউ বের হয় না। সো আর এটা 2004 থেকে 5-এর মধ্যে ঘটনা। ওই সময় একবারে কিছু স্পটে কেউ একবারে রাতে বেরই হইতো না। সো একদিন যখন আসতেছিল, আসার সময় ফিল করতেছে যে তার পেছনে হয়তো কেউ আছে। উনি মনে করছেন নর্মাল কোনো প্রবলেম না, গ্রামের মানুষ সচরাচর এগুলা ফেস করে। পরে আস্তে আস্তে একটা রোড আছে, যে এক রোড দিয়ে যাওয়া যায় কবরস্থানের সামনে দিয়ে, আর আরেক রোডের সামনে দিয়ে যাওয়া যায় স্কুলের সামনে দিয়ে। সো বেসিক্যালি কবরস্থান। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন। ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমাদের কাছে অসংখ্য ঘটনা আসে। সব ঘটনাগুলো আমাদের আসলে সব সময় মানে পড়া যে সম্ভব হয় সেটা না। মানে অসংখ্য ঘটনার মধ্যে কিছু কিছু ঘটনা অনেক সময় আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। সেই কারণেই আমরা খুঁজছিলাম কিছু ভয়েস অ্যাক্টর, এবং তাদের মধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। মানে ভয়েস আর্টিস্ট খুঁজছিলাম আমরা, যারা ভয়েস দেন আর কি। সেরকম অনেকেই ইন্টারেস্টেড হন আমাদের সাথে ঘটনা পড়তে, অর্থাৎ যে ঘটনাগুলো ভূত.com-এ আসে সেই ঘটনাগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। তেমনই একজন সুমন, আপনারা সবাই অলরেডি তাকে চেনেন হয়তো। আমরা সুমনের কণ্ঠে একটা ঘটনা শুনে আসবো। চলুন শুনে আসি। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি ভালোর দলে। আর দোয়া করি আপনি যেন ভালো থাকেন, যাতে আমরা আপনার থেকে আরও অনেক ভালো ভালো ঘটনা শুনতে পারি। শুরুতেই বলে রাখি, আমার নাম গোপন রাখবেন। আমার লেখায় ভুল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপর তিনি তার নাম এবং ঠিকানা দিয়েছেন। আমি 2010 থেকে ভূত FM শুনি, কিন্তু 2019 থেকে শুনতে পারি নাই। এখন আবার আপনাকে ফিরে পেয়ে অনেক ভালো লাগলো। আমার ঘটনার ব্যাখ্যা আছে নাকি নাই তা আমার জানা নেই। যাই হোক, ঘটনায় আসি। রাসেল ভাই, আমি বর্তমানে ব্যবসা করি। ঘটনাটা আমাদের 2 বন্ধুকে নিয়ে, তবে আমরা 3 জন জড়িত। কেন তা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। আর বাকি 2 বন্ধুর নামই রুবেল, তাই সুবিধার জন্য আমি একজনকে বড় রুবেল আর ছোট রুবেল বলবো। ঘটনার আগে বলে নিই, আমার বাড়ির জায়গাগুলো ঠিক নদীর চরের মতো, তবে বালি না, মাটির চরই বলতে পারেন। মূল ঘটনা, রাসেল ভাই, আমার ঘটনাটি 2016 সালের। আমার বাড়ির উত্তর দিকে আরেকটা চরের পর একটা চর আছে, আর ওইখানে প্রতিদিন আমরা খেলাধুলা করতাম। প্রতিদিন আমরা খেলা শেষে ওই মাঠে বসেই আড্ডা দিতাম রাত 10টা পর্যন্ত। যদি কোনো কোনো সময় আমাদের সিনিয়র ভাইয়ারা থাকতো, তাহলে কখনো রাত 12টাও বেজে যেত। একদিন এমনই এক খেলার শেষে আমরা আড্ডায় মেতে উঠেছি। বলে রাখা ভালো, ওই দিন কোনো একটা সমস্যার কারণে সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না। রাতটাও যেন আমাবস্যা রাতের মতো। তখন আমাদের মধ্যে এক বন্ধু বলে উঠল, চলো একটু বাজারে যাই। আমার মোবাইলে টাকা নাই, তাই যেতে হবে। বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে 5 মিনিট হাঁটলেই একটা ছোট বাজার পড়ে। আর আমার বাড়ির পাশে একটা বড় পুকুর আছে। ওই পুকুর নিয়ে অনেক ঘটনা আছে। যাই হোক, পরে আমরা উঠে পড়লাম বাজারে যাওয়ার জন্য। আমরা 3 বন্ধু আড্ডা ছেড়ে বাজারের দিকে হাঁটা লাগালাম। কিন্তু এক বন্ধু বাড়ির সামনে আসার পর বলে উঠল, আজ আমি আর কোথাও যেতে পারবো না, কারণ আজকে আমি অনেক কাজ করে ক্লান্ত, তোরা যা। পরে অনেক জোরাজোরি করে তাকে আমাদের সাথে নিতে পারলাম না। পরে আমার বন্ধু বলল, মোবাইলটা দিয়ে যা, আমি একা একা নয়তো সময় পার করতে পারবো না। আমি ভাবলাম এত অন্ধকারে একা থাকতে পারবে না, তাই আমার মোবাইলটা দিয়ে দিলাম। যখন পুকুরের সামনে আসলাম, তখন আমার সাথের বন্ধুর মোবাইলে চার্জ না থাকায় তার মোবাইলটাও বন্ধ হয়ে যায়। যেই না মোবাইলটা বন্ধ হলো, আমি খেয়াল করলাম পুকুরের এক কোণ থেকে এক দৌড়ে আমার ওই বসে থাকা বন্ধু চলে আসলো। কে জানতো এটা কি আমার বন্ধু নাকি অন্য কিছু? আমরা তো আমাদের বন্ধুকেই জানতাম। তখন আমি বলে উঠলাম, কিরে, তুই না আমাদের সাথে যাবি না বললি, তাহলে আবার এসে বললি কেন? ও বলে উঠল, এত অন্ধকারে তুমি একা একা যদি যেতে না পারো, তাই আমি আসলাম তোমাকে ভালোভাবে নিয়ে যেতে। আমার তখন কোনো খেয়ালই ছিল না। বললাম, তাহলে আমার মোবাইলটা বের কর, অন্ধকার। তখন ওইসব কথা না ভেবে আমি তার সাথে মজা করতে শুরু করলাম আর হাঁটতে লাগলাম। বলে রাখা ভালো, আমরা যে রাস্তায় হাঁটতে লাগলাম এটা একটা চিপা রাস্তা, তাই কোনো গাড়ি তো দূরের কথা, কোনো মানুষও নাই। আবার গ্রামের রাত 10টায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে। তখন বড় রুবেল আমার থেকে 2-3 হাত সামনে, আর আমরা 2 জন তার পিছু পিছু কাঁধে হাত রেখে হাঁটতে লাগলাম। ছোট রুবেলের পেট ছিল অনেক নরম, তাই আমরা সবাই তার পেটে চিমটি দিতাম। তখন আমিও শুরু করলাম চিমটি দেওয়া। চিমটি দিতে গিয়ে খেয়াল করলাম তার পেট আজ অনেক শক্ত হয়ে গেল। বিষয়টা খেয়াল করে আমি বলে উঠলাম, কিরে, তোর পেট এত শক্ত কেন রে? সে হেসে বলে উঠল, আরে তোরা প্রতিদিন এত চিমটি দেস, তাই এটা এখন শক্ত হয়ে গেছে। আমিও বিষয়টা নিয়ে কোনো কিছু বললাম না। তবে হাঁটার সময় খেয়াল করলাম আমরা 2 জন অন্ধকারে তেমনভাবে রাস্তা চিনতে পারি না, কিন্তু ছোট রুবেল এত অন্ধকারেও সব বলে দেয়। কোথায় কি হচ্ছে বা না হচ্ছে, রাস্তায় গর্ত থাকলেও আমাদেরকে সাবধান করে দেয়। তবে এ নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না। তখন বড় রুবেল বলে উঠল, আচ্ছা, আপনার পাশের বাড়ির আমান ভাইয়ের বাড়ির কাজ আর কতদিন লাগবে? আমি বললাম, আর কতদিন লাগবে তা আমি তো বলতে পারবো না। তখন ছোট রুবেল বলে উঠল, কাজ শেষই, আর 2 দিন পুরা লাগবে না। তবে তার কথাটাই সত্যি হলো, আমান ভাইয়ের কাজ শেষ হতে 2 দিন পুরা লাগে নাই। যাই হোক, আমরা একটা ব্রিজ পার হলেই বাজার। এই ব্রিজটা ছিল অনেক পুরান আর অনেকটাই উঁচু। কোনো মালের গাড়ি এই ব্রিজ পার হতে অনেক কষ্ট হয়। এই ব্রিজটা পুরনো হওয়ার কারণে সাইডে যে খুঁটি থাকে সেইগুলো নাই, সব ভেঙে গেছে। ব্রিজের মাঝখানে উঠে ছোট রুবেল বলে উঠল, বন্ধু, এই দেখো কতগুলো শিয়াল খেলা করছে। আমি বললাম, পাগল হয়ে গেলে নাকি? এত অন্ধকারে কোনো কিছুই দেখা যায় না, আর তুমি শিয়াল দেখো? এটা বলে আমি ব্রিজের সাইডে গিয়ে তাকে ধরে ব্রিজের নিচে দেখতে লাগলাম কেমন দেখা যায়। তখন সে বলে উঠল, বন্ধু,
পড়ে যাবে তো এত নিচু হলে। আমি বললাম, কেন বন্ধু, তুমি আছো কেন, নাকি তুমি আমাকে ফেলে দেবে? তখন সে একটা বড় হাসি দিয়ে বলে উঠল, বন্ধু, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আর তুমি কোনো চিন্তা করো না, যতক্ষণ আমি তোমার সাথে আছি তোমার কোনো কিছুই হবে না। তার কথা শুনে আমিও হেসে উঠে পড়লাম। তখন খেয়াল করলাম আমার এক নানা আসছে বাজার থেকে লাইট জ্বালিয়ে। আমি কোনো কিছু না ভেবে নানার দিকে এগিয়ে গেলাম আর বললাম, তুমি একটু দাঁড়াও, আমরা বাজারে যাব আর আসবো, তারপর তোমার সাথে চলে যাব, কারণ অনেক অন্ধকার, নানার হাতে লাইট আছে। নানা বলল, তাহলে বাজারে যেয়ে লাভ নাই, দেখো না সব বন্ধ করে ফেলছে, চলো বাড়িতে যাওয়া যাক। তখন যেই না ঘুরে আসলাম, এসে দেখি আমাদের ওই বন্ধু নাই, মানে ছোট রুবেল। অনেক ডাকাডাকি করলাম কিন্তু তার কোনো খোঁজই পাই না। পরে বড় রুবেল অনেক রাগ করে বলল, চলেন তো চলে যাই, সে থাক ওইখানেই লুকিয়ে। আমরাও চলে যেতে লাগলাম, আর যাওয়ার সময় এদিক ওদিক লাইট দিয়ে নানাকে দেখতে বললাম সে আমাদের সাথে লুকোচুরি খেলছে কিনা। এইভাবে হাঁটতে হাঁটতে বাসার সামনে এসে চিন্তায় পড়ে গেলাম, সে কোথায় গেল। পরে নানাকে বলায় নানা মামাদের ডাক দিল, তাকে খুঁজতে যেতে হবে। কিন্তু যখন মামা আসলো তখন যেটা দেখলাম আর শুনলাম, আমাদের দুই বন্ধুর গায়ের লোম দাঁড়িয়ে গেছে আর গলা শুকিয়ে গেছে। আমরা দেখলাম মামার সাথে আমার ওই বন্ধু, আমরা যাওয়ার পরই সে মামার সাথে গল্প করছে, আর সে এখান থেকে কোথাও যায়নি। তাহলে এতক্ষণ কে ছিল? তার সাথে এত কিছু হয়ে গেল, এর কোনো উত্তর আজও জানা নাই আমার। রাসেল ভাই, যদি আমার ঘটনা সিলেক্ট হয় তাহলে আমাকে জানাবেন আর লিঙ্কটা দিবেন দয়া করে। এই ছিল আমার ঘটনা। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আমি আশা করছি যে সাজিদ আমাকে এখন শুনতে পাচ্ছেন। সাজিদ, আপনি কি মানে এখন খাটিয়া উঠায়া নিয়ে যাবে লাশটা, ওই অবস্থায় যেরকম একটা লাশ থাকে ওরকম একটা লাশ পড়ে আছে। উনি দেখে তো মানে ওইখানেই প্রায় সেন্সলেস হয়ে যাবে এরকম একটা অবস্থা। কিন্তু গ্রামের মানুষ মোটামুটি সাহস থাকে ওনাদের। উনি চেষ্টা করলেন যে পাশ কাটায় কোনোভাবে যাওয়া যায় কিনা। লাশটা রাসেল ভাই এমন ভাবে রাখা ছিল যে এই সাইড দিয়ে ডান সাইড দেওয়া যাওয়া যায় না, বাম সাইড দেওয়া যাওয়া যায় না। বাম সাইড দিয়ে যদি যাওয়া যায় তাহলে ওনাকে একটু পানিতে নামতে হবে, ওখানে একটা পুষ্কুনি টাইপের ছিল ছোট, ওই পুষ্কুনিতে নেমে ঘুরে যেতে হবে। উনি একটু সাইড কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন,